আমি না মাঝে মাঝে ভাবি কি করলাম রে বাবা, ড্রাগ পাচার করিনি, নারী চক্রের সঙ্গে জড়িত নই, তাহলে কি হলো? বিয়ে করলাম তো ভাই। কাঞ্চনে তো পুজোর সময় ব্যাপক দুঃখ হয়। ও মা, তোমার মেয়েটাকে একদম তোমার মতো দেখতে, কার মতো হবে? ছোট এনার্জি যে এসছে, সুপার এনার্জি, মানে পুরো কাঞ্চনের আপ টু ডেট ভার্সনটা চলে এসেছে। এবার কি এনার্জি তুই যদি না থাকে না, সে আবার ঠিক আছে ভাই, লোকেদের যদি তুই সবার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে পারবি না। বাচ্চা হবেও কেন, কোন মান্থে ডেলিভারি হবে, সবই দেখছি নেটিজেন ঠিক করে দেয়। সোশ্যাল মিডিয়া এমন একটা কলতলা হয়ে গেছে এখন, আবার বলছি কলতলা হয়ে গেছে, যেখানে রাষ্ট্রপতি ছাড় পাচ্ছে না। আমরা কে? অক্ষয় কুমারের মেয়েকে নিউড ফটো চেয়েছে ভাই। আমার 10 মাসের মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তার রেট কত। ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি যিনি আছি তোমার সঙ্গে, চলছে টাটকা টলিউড ক্যাফে। আর টাটকা টলিউড ক্যাফেতে অনেক দিন পর, অধ্যাবসানোর পরে আর কি ফাইনালি যাদেরকে পেয়েছি ইন দ্য স্টুডিও আফটার লং টাইম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ভালো একজন বন্ধু, দাদা, একজন রক স্টার, কাঞ্চন মল্লিক। কাঞ্চন দা, প্লিজ ওয়েলকাম। এবং আজকে কাঞ্চনদা একা নেই, আজকে একা ঢুকতেও দিতাম না আর কি, কারণ বলেছিলাম যে কি মানে অসম্পূর্ণ লাগছে, মানে ইনকমপ্লিট লাগছে ব্যাপারটা। তার বেটার হাফ, রাদার দ্য বেস্ট হাফ, প্লিজ ওয়েলকাম দ্য বিউটিফুল শ্রীময়। তোমাদের স্বাগত। প্রথম পুজো গেল, তাই তো? বিয়ের পরে প্রথম পুজো কি সেকেন্ড পুজো? আচ্ছা, এখনো তোমাদেরকে মানে টাটকাই লাগে, জাস্ট লাইক মাই শো টাটকা টলিউড। সো ওয়েলকাম টু মাই স্টুডিও। প্রথমে একটু আলাদা করে ওয়েলকাম শ্রীময়কে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার শোতে। শুভ বিজয়া। কাঞ্চনা, তুমি কেমন আছো? শুভলক্ষ্মী পুজো। কেমন আছো বলো আগে, এন্ড থ্যাংক ইউ গাইজ ফর কামিং। এতদিন পরে একটা ডেট দিয়েছে আমাকে। না এরম বলো না, মোস্ট ওয়েলকাম যে তুমি আমাদেরকে ইনভাইট করেছো। একবার হরকেছিলাম ডেটটা, সেটা আমার শরীর খারাপের জন্য। হ্যাঁ, সেটা কিন্তু না, মানে আর জিনিয়া খুব ভালো করেই জানে এই জিনিয়া ডাকলে আসবো না তা হয় না। পুরোনো, বহু বছরের পুরোনো এক সময় সহকর্মী ছিলাম, প্রায় 1.5 বছর। কিন্তু হয় কি, ভালো আছি এইটুকু বলতে পারি। গ্রেট, ভালো আছি, গ্রেট। আর আমি তো ভীষণ ভালো আছি, কারণ এই বছরটা আমাদের দুজনের পুজো ছিল না, আমাদের 3 জনের পুজো। গত বছর ওকে পেটে নিয়ে ঠাকুর দেখেছি, আর এবছর কোলে নিয়ে। তাহলে ঠিক আমার রিফ্রেম করা উচিত, মানে 3 জনের প্রথম পুজো। হ্যাঁ, কি তুমি যেটা বলেছো এবছর বিয়ের পর প্রথম পুজো, সেই অর্থে কিন্তু ঠিকই বলেছো, কারণ গত বছর আমি পুজোটা উদযাপন করতে পারিনি, এই বছর আমি ফ্যান্টাস্টিক ভাবে করেছি। না, ফ্যান্টাস্টিক ভাবে করেছে, কিন্তু ও যখন আগের বারের পুজোয় তখন 8 মান্থ প্রেগ, সেই অবস্থায় কিন্তু কলকাতার কোনো ঠাকুর বাকি নেই ভাই। হ্যাঁ, 2টো রাজ্যে গে ভাই, মানে সেটা তুই, মানে আমি বলছি টালা প্রত্যয়, ভারত চক্র দমদম থেকে বেহালা নতুন দল, তাহলে রেঞ্জটা তুই বুঝতেই পারছিস। না আসলে কি বলতো, দুর্গাপুজোর জন্য আমি এই 4টে দিন কবে আসবে সারা বছরটা মুখিয়ে থাকি, ম্যাক্সিমাম বাঙালি তাই থাকে। এবার এই সময় কেউ বাইরে ঘুরতে চলে যায়, আমি যেমন কখনো যায় না, কাঞ্চনের বাইরে শো এলে বলি আমার সাথে যত বছর আছে যাবে না, আর ওই 4টে দিন আমার সাথে যতদিন আছে এবারও বিদেশের শো এসে ক্যান্সেল করেছে, বলেছে না। এবার এই কটা দিন আমি মনে করি যে আমাদের বাঁধন ছাড়া, মানে আমরা আনন্দ করব, স্ট্রিট ফুড খাবো, তো সেটা আমার ভালো, আর প্যান্ডেল হপিংটা আমার ভালো লাগে করতে। আমার মনে হয় বাড়িতে সারাদিনই তো মোবাইল ফোনে সবই দেখছি। ঠিক। আরে বাবা, নতুন দল থেকে বেরিয়েছি, সকাল হয়ে আলোটা ফুটেছে, সেই সময় তো চাউমিনটা খাবো। এবং সত্যি তাই, এটা সত্যি, হ্যাঁ এটা সত্যি। চিকেন খেয়ে বাড়িতে, তারপর নানান রকম হজমের ওষুধ, কিন্তু অদ্ভুত ব্যাপার, পুজোর সময় কিন্তু ওটা হজম হয়ে যায়। আর কাঞ্চনের তো পুজোর সময় ব্যাপক দুঃখ হয়, কারণ কাঞ্চন এবছর তো আমার বাড়ির পুজোতে গেছে, মানে আমার বাবার বাড়িতে 305 বছরের পুজো, এবার সেখানে কমপ্লিটলি নিরামিষ, দশমীর দিন একমাত্র মাছ হয়, আর কাঞ্চনকে প্রত্যেক দিন পাঁঠার মাংস আর মাছটা ডাকে প্রত্যেক দিন, এবং সেটা যখন স্টপ হয়ে যায় কাঞ্চনের, মানে পুজোর সাথে সাথে মনে কাঞ্চনের চোখে জল পড়া শুরু হয়ে যায়। কেন? কারণ ননভেজ খেতে পারে না। ব্যাপারটা বুঝতেই পারছি ইতিমধ্যে যে আমার আজকে মানে এতদিন ধরে না প্রচুর হেক্টিক গেছে, এবং প্রচুর কথা বলতে হচ্ছে, শোজ যেহেতু অন স্টেজ অ্যাঙ্কারিং করি, তো ডাক্তার আমাকে বলেছিল একটু ভয়েস রেস্টটা দরকার। আজকে বুঝতেই পারছি আমার ভয়েস রেস্টটা হবে। অলরাইট, প্রথমেই বলবো যে আমরা সবসময় বলেছি যে
কাঞ্চনদার মতো এনার্জেটিক পার্সন, কাঞ্চনদার যেই লেভেল এনার্জি, কি খায় ভগবান জানে, এবং যেটাই খায় মানে একই জিনিস হয়তো খেয়ে যাচ্ছে, কারণ আমরা যত বছর ধরে দেখছি কাঞ্চনদার সেম অ্যামাউন্ট অফ এনার্জি। এই এনার্জিকে ম্যাচ আপ করার জন্য একজনের প্রয়োজন ছিল বস, ঠিক আছে? আর we are very happy to have you on board in his life. Thank you so much. It's my pleasure. So দুজনের একটা অদ্ভুত এনার্জি, একটা অদ্ভুত সবসময় দেখি যে একটা পজিটিভ ভাইব, এবং ইয়েস যেটা তোমরা প্রথমেই বলে যে ফ্যান্টাস্টিক আছি। দুজনেই বলো যে নানান জায়গায় নানান ইভেন্টসে তোমাদের দেখাতে যাচ্ছে, তোমরা মোটামুটি মিস করো না, লক্ষ্মী পুজো হোক, প্রেমিয়ার হোক, পার্টি হোক, পুচকেটাকে নিয়েই হয়তো চলে যাও, তো তোমরা অ্যাটলিস্ট দেখা দাও, কিছুক্ষণ পরে তোমরা হাওয়া হয়ে যাও, ও আলাগ বাত। তাও যিনি আমি একটা কথা বলি, তাও যে আমি সব প্রিমিয়ারে যাই না তা নয়, যেখানে যেখানে বলেন যাই, আর সব জায়গার পার্টিতেই তাও নয়, কিন্তু আমরা এখন যাই, মানে এখন তোমরা যাই। হ্যাঁ, আমি দেখলাম যে একটু সোশ্যাল হওয়াটাও দরকার। হ্যাঁ, তো সেটা এটা এই যে আমি জানি এটা কনসিয়াস ডিসিশন না চেঞ্জ, এটা তো যা হয় অ্যাজ পার্টনার্স, যখন আমরা একটা টিম ফর্ম করি তো তখন তো একে অপরের ওপর একটা ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে। সো এটা কে কাকে বলছে যে না এই একটু পার্টিতে যাওয়া উচিত? না, ব্যাপারটা কি হচ্ছে বলতো, যাদের পার্টিতে যাই, মানে আমরা কোথাও বাইরে পার্টি করি না, আমি রাদের হাউস পার্টিতে খুব বিশ্বাস করি। এবার কাঞ্চন আসার পর আমার জগৎটা অনেক পরিচিত বেড়েছে, কারণ আমি এত লোকের সাথে কোনোদিনই আমার মেলামেশা ছিল না, আর লোক আমাকে চিনতও না স্বাভাবিকভাবে। কিন্তু যখন থেকে দেখতে শুরু করলাম, কাঞ্চনের একটা কোর গ্রুপ ছিল, তুমি ভালো জানবে, তার বাইরে আমিও কাঞ্চনকে কোনোদিন দেখিনি। 12 বছর আমাদের আলাপ, বিয়েটি নিয়ে 14 বছর হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যারা পার্টিতে ইনভাইট করে, মানে তাদের এত আন্তরিকতা, এবং তাদের কাছে না গেলে নিজের গিল্ট ফিল হয়, মানে তারা হয়তো পরবর্তীতে হয়তো আমি না গেলে বা কাঞ্চন না গেলে হয়তো তাদের কোনো ফারাক পড়ে না, বলতেই পারে ঠিক আছে, কিন্তু পরে একটা টেক্সট করে খবর নেয়। মানে এরমও দেখেছি অনেক সময় ঢপ মেরেছি, শরীর খারাপ, পরে কিন্তু কল করেছে, হ্যাঁ পার্টি শেষে বা ভোরবেলা ফোন করে বলেছে কি শরীর খারাপ হয়েছে, আর ওকে কাঞ্চন ভালো আছে। তো আমার মনে হয় যেখানে আন্তরিকতা আছে সেখানে আমাদের যাওয়াটা কোথাও কমিটমেন্টের মধ্যেই পড়ে। আর আমার মনে হয় যেখানেই পার্টি করতে যায়, আমার মনে হয় সেখানেই যাওয়া উচিত যেখানে অ্যান্টেনাটা মেলে। ঠিক, অ্যান্টেনাটা না মিললে যাওয়াটা ঠিক আমার হয় না। আর আমি এমনিতেই একটু চুপচাপ, আর এনার্জি আমার বাইরে থাকে, উল্টে আমাকে ও বলে যে তোমার এনার্জি তো তুমি সব না বাইরে থাকে না ভেতরে থাকে, লেটস নট গেট ইনটু দ্যাট কাজ। কি হয় একটা স্টোরেজ চিপে থাকে, ওটা জায়গাতে তো প্যাক করে চালিয়ে দিই না, সেটা নয়। আর এখন এনার্জি যে মানে যার ছোট এনার্জি যে এসছে, সুপার এনার্জি, মানে পুরো কাঞ্চনের আপ টু ডেট ভার্সনটা চলে এসেছে। এবার কি এনার্জি তো যদি না থাকে না, সে আবার ঠিক আছে ভাই হ্যাঁ এরকম হয়। কিন্তু আর সত্যি কথা বলতে কি আমার মনে হয় যে মেশো, ওই যে বললাম অ্যান্টেনা নিয়ে মেশো। আর দেখো আমার একটাই কথা থাকে, তুমি যদি না মেশো তাহলে তো ভালো মন্দ বুঝতে পারবে। তোমাকে ভালো মন্দ বোঝার জন্য তোমার মিশতে হবে, শিক্ষা পাওয়ার জন্য মিশতে হবে, তাহলে তুমি ভালো করে বুঝে যাবে যে ও আচ্ছা 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 এটা ভালো এটা মন্দ। আমি যদি না মিশে নিজেকে, এটা আমার মনে হয় দরজা দিয়ে রেখো না, হয়ে গেছে, আমি স্যাচুরেটেড পয়েন্ট। আর এখন যা জেনারেশন পড়েছে, আমি তো এখন দেখতে পাচ্ছি, এখন তো সবই সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চন কখনো প্রিমিয়ারে গিয়ে সিনেমা দেখার পক্ষপাতিত নয়, আর দেখাও হয় না। দেখবে সিনেমাটার পর এত মিডিয়া, এত প্রেস, লোকজন কিন্তু জিজ্ঞেস করে কিরম লেগেছে। আমাকে তো সেদিন মানে কি সিনেমাটা নামই ভুলে গেলাম কালকে, দেবী চৌধুরানী দেখার আগে আমাকে বললো আচ্ছা কেমন, আমি তো সিনেমা শুরু হয়নি তো, বলুন না ট্রেলার দেখে কেমন লেগেছে। আমি কি মুশকিল, এবার তুমি দেখবে দেখা মানুষজনের সাথে ঢুকছে, হয়তো ইন্টারভেলে কেউ ঢুকছে, পুরো সিনেমাটা আমরা পরে টিকিট কেটে দেখি, কিন্তু একটা কি হয় মিট অ্যান্ড গ্রিট হয়, মানুষের সাথে দেখা হয়, কথা হয়, অনেক অপরিচিত মানুষ আসেন, হয়তো তাদের সাথে কখনো কোন কালে যোগাযোগ হয়েছে, সেটা ভালো লাগে, খারাপ বলে না, আর চারটি হয় আমরা ভাইরাল হই, ব্যাস। তার থেকে কি হয় একটা টিকিট কেটে দেখলে নিজেরা খুব এনজয় করে দেখি আমরা, এবং বসে। আমার ওরকম নয়, স্টার থিয়েটারেও গিয়ে আমি গিয়ে দেখেছি, যে সিনেপ্লেক্স হতে হবে, মানে কোনো মাল্টিপ্লেক্স হতে হবে, এবার সেখানে বসলে পাশের পাড়ার বৌদি আমার পেছনে বসে, কাকিমা জেঠিমা, হ্যাঁ কাকু সবাই বসে আছে, তো কি হয় তখন আমি পারফেক্ট রিয়াকশনটা পাই। কারেক্ট একদমই। আমার সিনে হাসছে কি না সেইটা জেনারেল দর্শকদের পাই, এবং একটু অন্ধকার হয়ে গেলে ঢুকলে সুবিধা হয় আমার না দেখতে পেলে, তখন বোঝা যায় যে এইটা ভালো হয়েছে বা ভালো হয়নি, তারা তখন বলতে পারে, এইটা আমি শুনতে।
তোমাদের বিয়ের পরে প্রচুর ইন্টারভিউজে তোমাদের ডাক তোমরা পেয়েছিলে, প্রাইমারিলি বিকজ অফ একটা মানে সাংঘাতিক বিষয় ঘটে গেছে, কিন্তু এরকম বিষয় মানে এটা খুবই ইউজুয়াল একটা ব্যাপার এবং স্বাভাবিক লাইফের একটা ফেজ বলে আমার মনে হয়। আমার মনে হয়েছিল মানে আমার মানে কি এমন অস্বাভাবিক ব্যাপার ঘটিয়েছে কাঞ্চনদা মনে হয় যেটার জন্য তোমরা অফকোর্স উইচ ইজ ভেরি গুড যে তোমরা দ্য মোস্ট হ্যাপেনিং জুটি, আমাদের যেরকম ট্যাগলাইন ইটস হ্যাপেনিং, তো কি করে বলো তো এই ভাইরাল হ্যাপেনিং এটা আমি জানতে চাই। এটা না স্বপন কুমারের ট্যাগলাইন, কি হইতে কি হইয়া গেল, ইয়ার পিস্তল উহারাতে চলিয়া গেল। আমার কাছে তাই, আমি না মাঝে মাঝে ভাবি কি করলাম রে বাবা। আমি তো মানে বলছি কোনো মানে দুষ্কৃতিমূলক কাজ করিনি, ডাকাতি করিনি, চুরি করিনি, ড্রাগ পাচার করিনি, নারী চক্রের সঙ্গে জড়িত নই, তাহলে কি হলো? বিয়ে করলাম তো ভাই, এবং সেটা লিগাল, এও নয় যে ঘর থেকে পালিয়ে গিয়ে একটা বিরাট কি এখন কি ম্যারেজ হয় না 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 ওই কি বল ওই যে দূরে গিয়ে বিয়ে করে, ও ডেস্টিনেশন, ও ডেস্টিনেশন ওয়েডিং, তাও নয় যে আমাদের ডেস্টিনেশন ম্যারেজ করতে হবে মন্দারগ্রাম কি ময় ময় এসেছিলাম, তো এইরকমও তো নয়। কিন্তু এই যে ধরো হঠাৎ করে না, তুমি তো এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে, তোমার নিজের কাজের জন্য, তোমার ক্রাফটের জন্য ইউ হ্যাভ অলওয়েজ বিন অন দ্য লাইমলাইট, আমি সেই বিষয়গুলোতে আসছি, বাট হঠাৎ করে একটা ধরো এই ইন্টারভিউজে ডাক পাওয়া, এই আশা, এই একই ধরনের প্রশ্ন ঠিক আছে সম্মুখীন হওয়া, আমরা তোমাকে অনেকদিন পরে পেয়েছি, বা রেডিওর বিষয়টা একটু হয়তো অন্যরকম আদার দ্যান টেলিভিশন চ্যানেলস বা ডিজিটাল প্ল্যাটফর্ম, তার জন্য আরও বেটার জানে, বাট অনেস্টলি বলো এই ফেজটা তোমরা কি এনজয় করতে নাকি না মনে হতো যে এত প্রশ্নের জবাব দেবো কেন, মানে আমায় আনসারেবল নাকি আমি উত্তর দিলে লোকে বা যারা দেখছে ভিউয়ার্স তারা আমাকে কনস্ট্যান্ট জাজ করছে, বা কিছু একটা বললাম একরকম, মিন করলাম একরকম, বুঝলো অন্যরকম। দেখো এটা ইনিশিয়াল স্টেজে মনে হয়েছিল যে ভীষণ বার্ডেন হয়ে যাচ্ছে, যে কেন মানে ভাই এত মানুষের এত কিছু হচ্ছে, কেউ বৈধ করছে কি অবৈধ করছে, এত উত্তর আমরা দেবো কেন? কারণ আমরা তো অন্য, বা বিয়ে করলেও কেন, বাচ্চা হবেও কেন, কোন মান্থে ডেলিভারি হবে, সবই দেখছি নেটিজেন ঠিক করে দেবে। আর একটা আশ্চর্য প্রশ্ন, ও মা তোমার মেয়েটাকে একদম তোমার মতো দেখতে, কার মতো? আপনার মতো দাদা, হিংসা করবেন না, পাশের পাড়ার হারু কাকার মতো হওয়াটা তো বাঞ্ছনীয় নয়, যেটা বলছি স্বাভাবিক, মানে তোকেও নিশ্চয়ই তোর মা বা বাবা বা তোদের অ্যানসেস্ট্রাল কারোর মতো হবে, পারিবারিক কারোর মতো দেখতে, মাঝে মাঝে বলে তোকে কারোর মতো দেখতে দেয়। যাই হোক, এবার বিষয়টা প্রথম লাগতো, তারপরে দেখলাম যে একটা পয়েন্টে যে মানে আমি না তাদেরকে বন্ধ করতে পারবো না, মানে আই ক্যান স্টপ দেম, তারা তাদের কাজ করে যাবে, এবং যত আমি ইরিটেটেড হব তত বেশি আমার প্রবলেম বাড়ছে। এবং একটা পয়েন্টে দেখলাম আমাদেরকে বিক্রি করে, বা ধরো আমার হানিমুনের ছবি কাঞ্চনের পাটা সরু করে দিয়ে একটা নিয়ন প্যান্টের ওখানে মার্ক করে বিক্রি করে দেখলাম 15 মিলিয়ন ভিউ হচ্ছে। তো আমি দেখলাম আমাদেরকে বিক্রি, বলো যারা করছেন, আমাদেরকে বিক্রি করে বলছি, যারা বিক্রি করছেন, আমি দেখলাম যদি বিক্রি করে তারা এত টাকা কামাচ্ছে, এখন তো দিচ্ছে সোশ্যাল মিডিয়ার টাকা, তো আমাদের কি আপত্তি হচ্ছে? আমরা ভাইরাল হচ্ছি, ভালোই হয়েছে। আমি কাঞ্চনকে বলেছি, দেখো বিগত এত বছরের এতগুলো সম্পর্কে তুমি যে কোনো রকম, বাবা মা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, বা আরো যারা প্রেম করেছো তাদের সম্পর্কেও তুমি এতদিন অভিনয় করে এত ভাইরাল হওনি, তো আমাকে বিয়ে করে তুমি ভাইরাল হয়েছো, ব্যাস এটাকে এনজয় করো, আমরা এখন এনজয় করি। তো তোমরা দুজনেই কি একটা মানে ভাবলে, মানে মিউচুয়ালি একটা জায়গায় এলে একটা স্ট্র্যাটেজি বলা যেতে পারে যে উই উইল চিল আউট? কাঞ্চন কখনোই না প্রচার বিমুখ মানুষ, মানে কাঞ্চন কখনোই যে লাইমলাইটে এসে নিজের ছবি ছাড়া বা সিনেমার প্রচার ছাড়া, কাজের ছাড়া ও কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে ভালোবাসে না। এবার এখন দেখলাম যে একটু কি বলবো, ডিজিটাইজেশনের সাথে সাথে সব ধারণাগুলো বদলে গেছে। মানুষ যেমন আমাদেরকে ভ্যালেন্টাইন্স ডেতে ডাকছে, কিন্তু আমাদের থেকেও খুব সুন্দর সুন্দর কাপল আছে, কিন্তু যখন ডাকছে তার মানে কোথাও আমাদেরও তো গুরুত্ব আছে, তারা আমাদেরকে দিয়ে তো কোথাও প্রফিট হচ্ছে বা বেনিফিটেড হচ্ছে, তো আমি কেন তাদেরকে ইগনোর করবো? না, আমার আর একটা জিনিস মনে হয় যে আই এম নট দ্য প্রথম ব্যক্তি, পরিষ্কার বাংলায় তুই যেটা জানতে চাইছিস যে আমি যে তৃতীয়বার বিয়ে করেছে, কারণ ও তো প্রথমবার, আমি হ্যাঁ। এবার মানুষ খুব জাজমেন্টাল হতে পারেন, দূর থেকে দেখি আমি বলিতে পারি আহা টাইটানিক তো একটি ছোট্ট জাহাজ ছিল, বা টাইটানিক এত বড় কি দরকার ছিল, এর মধ্যেই পারে, কিন্তু টাইটানিকে কেউ চড়ে বলে না কথাটা, কারেক্ট? তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবার
লোকেদের যদি তুই সবার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে পারবি না। 1 নম্বর কথা, সোশ্যাল মিডিয়া এমন একটা কলতলা হয়ে গেছে এখন, আবার বলছি কলতলা হয়ে গেছে, যেখানে ধর আমি কেন PM CM রাষ্ট্রপতি অব্দি তার ছাড় পাচ্ছে না, দেশের সর্বোচ্চর কথা বলছি, তো আমরা কে? অক্ষয় কুমারের মেয়েকে নিউড ফটো চেয়েছে ভাই, আমার 10 মাসের মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তার রেট কত। হোয়াট? ইয়েস। তাহলে তো আমি বলবো যে ঈশ্বর এদের সুস্থ করুন। যে মানুষরা ফুল বা শিশু ভালোবাসে না, তারা যদি খুন করতে পারে, এই কথাটা যদি প্রবাদ হয়ে থাকে, তাহলে আমাদের সমাজে কত সাইকোলজিক্যাল কিলাররা ঘুরে বেড়াচ্ছে বা কত মার্ডারাররা ঘুরে বেড়াচ্ছে, একবার ভাবা উচিত। এটা কিন্তু ভগবানের রিগ্রেশন, ভগবানও ভুল করে পাঠিয়ে আমি বলছি প্রত্যেকটা জিনিসের তো একটা উত্তুঙ্গ মুহূর্ত থাকে, যেমন দেখবি মিউজিকেরও একটা ক্রেসেন্ডো থাকে, সবকিছু সেই ক্রেসেন্ডোর পর একটা পতন থাকে যেখানে তোকে শেষ করতে হবে। আই এম ওয়েটিং ফর দ্যাট ডে। আমি দেখেছি, আমি যদি এদের সঙ্গে অ্যাড্রিনালিন রাশ করতে যাই আমি মারা যাব। হ্যাঁ, তার থেকে ভগবান কিন্তু দেখ, ঈশ্বর, আমি ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর কিন্তু মাপা জিনিস দিয়েছে। 2 চোখ দিয়েছে, 2 নাক দিয়েছে টানার আর ছাড়ার, 2 কান দিয়েছে, 3টে দেয়নি কিন্তু। তা আমি দেখলাম 2 কান দিয়েছে, ওমা, একটা তো এন্ট্রি, একটা তো এক্সিট, তাহা এইখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরোবে। যদি অতটা সহজ নয় টু ডিল উইথ। আচ্ছা, তুমি তো দেখেছো আমার সাথে, তোমার অনেক জায়গায় দেখা হয়েছে, নর্মালি ন্যাচারালি আমরা কিন্তু খুব একটা এফোর্ট দিই না যে ক্যামেরার সামনে বসে কিছু করতে হবে বা শো অফ করার জন্য আমরা কিন্তু করি না। যা ন্যাচারালি আমরা করি, ধরো বাড়িতে বসেও একটা গরমে পান্তা মেখে খাচ্ছে, আমি নর্মালি রিলস করে ওটা পোস্ট করে দিয়েছি, সেটা নিয়ে লোক দেখেছেন, কেউ হেসেছেন, কেউ আনন্দ পেয়েছেন, আবার কেউ ভালোবাসা রিয়াক্ট করেছেন। তো ইটস অর্গানিক্যালি, মানে ওরকম নয় যে বসেছি ক্যামেরার সামনে মেকআপ করে যে একটা মেকি কিছু করছে, আই লাভ ইউ বলছি, গোল গোল আলো ফালো, রিং লাইট, ইলিশ মাছ ভাত খাচ্ছে, ওটাই নর্মালি পোস্ট করেছি। তো সেটার ক্ষেত্রে কিন্তু খুব যে মানে আমরা খুব মেকানিক্যালি কিছু করছি তা না, এটাই মানুষ ভালোবাসেছে, অ্যাকসেপ্ট করি। ফ্যাশনের মতো এখন আমি এইবার পুজোয় ট্রেন্ড যেটা এবার ব্যাগি এসছে, আরে ভাই মিঠুন চক্রবর্তীর বেলুন ব্যাগি আমরা পড়েছি, আমার ওই চেহারা, পা ধরতে পারবি না ভাই, ব্যাগি পড়েছি, এসছে। বেল বটমস কবে পড়েছে, সেটা আবার এসছে। ঠিক সেরকম ভাবেই না ফ্যাশন যেরকম ভাবে চলে, এই যে এখন দেখি সবাই মিলে হাতে একটা মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে নেমে পড়েছে, সবাই অ্যাঙ্কার, সবাই অ্যাক্টর, সবাই অ্যাঙ্কার, সবাই নিয়ে প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক বলে। আমি না সেটা 99 সালে করে ফেলেছি, তার নাম ছিল জনতা এক্সপ্রেস। ওর থেকে বেশি প্র্যাঙ্ক বোধহয় আমি করিনি। আমি শুধু মানে কি বলবো, একেবারে সব খুলে নাগা সন্ন্যাসী বাদে আর গরু বাদে আমি যে কি সাজিনি আর কি সেজেছি, মানে একদম। তো আমার কাছে ওই রাস্তায় নেমে প্র্যাঙ্কটা না এখন সবাইকে দেখি আর হাসি। আমি বললাম যে জিস দিন আপনার টাইম আয়েগা, আর আমি যেদিনকে প্র্যাঙ্কে নামবো তাহলে আমি প্র্যাঙ্ক করে দিয়েছি, এবার লোকেরা সেই প্র্যাঙ্ক দেখে প্র্যাঙ্ক করুক, মানে আমার তো তাই মনে হয়। মানে ইউ হ্যাভ সেট দ্য বেঞ্চমার্ক অনেক আগে, আমি 99 অনেক আগে, কিন্তু সেই জায়গা থেকে এখন নানান ধরনের তো কাজ হচ্ছে, এবং কাঞ্চনদাকে আমরা চিরকালই দেখে এসেছি যে ডিফারেন্ট আর্ট ফর্মে কাঞ্চনদা এক্সপ্লোর করেছে নিজে, এবং খুব অ্যাডভেঞ্চারাস, মানে এটাও করতে চাই, এটাও শিখতে চাই, এটা কাঞ্চনদার ছিল আর কি, যে সেই কারণে আর কি তোমার রেডিওতে আসা, এবং তুমি রেডিওতে একবার এক্সপ্লোর করেছো নিজেকে। এমন একটা জিনিস যেখানে মানুষ তো দেখতে পায় না, এবার গলা দিয়ে মানুষের একটা পার্সোনালিটি তৈরি, একটা মহিলাকে সুন্দর তৈরি। সত্যি কথা বলছি, উর্মিমালা বসু যখন আগে আমরা রেডিওতে শুনতাম, আমি ভেবেছিলাম উড়ে বাবারে বাবা টাইপের একজন ভদ্রমহিলা, বিদুষী তন্নি সুন্দরী হবে। তারপর উর্মি দিকে সামনে থেকে মনে অঙ্কটা মিলল না। তো আমার সেম কেস হয়েছিল জিমি ট্যাংরিকে শুনে, কি কাঁদছে, তো বিষয়টা ওরকমই। ওই রকমই। আর হয় কি, আমি না মানুষকে শুধু শব্দ আর গলা দিয়ে বা আমার বাচন দিয়ে, গলা বলবো না, বাচন দিয়ে আমি মানুষকে স্বপ্ন দেখাতে পারি, আমি মানুষকে ভয় দেখাতে পারি। তার জন্য রেডিওটা বলে থিয়েটার অফ মাইন্ড। আমরা একটু রেডিওর সময়কার লোক বলে ওই জন্য আমি বলেছিলাম, আচ্ছা
আমিও একবার থিয়েটার এটা করে দেখবো, প্র্যাকটিস করে দেখবো। গল্প বলা তো কিরকম ভাবে গল্প বলা যায়। তো এইটাই আমি জানতে চাই, এই যে তোমরা তো এখন মানে অফকোর্স সংসার করছো, এখন মেয়েকে মানুষ করছো, তার মধ্যে কিন্তু তোমরা কাজ করছো, কেউ থেমে নেই। ও প্রত্যেক দিন শুটিং এবং খুবই ব্যস্ত শ্রীময়, তুমিও প্রচুর কাজ করছো, তোমার সিনেমা রিলিজ হলো। তো তুমি বলো যে এই সময়ে দাঁড়িয়ে যেখানে প্রচুর পডকাস্ট হচ্ছে, প্রচুর মানে সিনেমার তো কাজ হচ্ছে, কাজের অবস্থাটা কি, দুজনের ব্যালেন্স কি, কিভাবে একে অপরকে মোটিভেট করো এবং কি ধরনের কাজ করতে এখন মন চায়? না আমি একটা কথা, কারণ সিরিয়াল ইজ ভেরি ডিমান্ডিং ইন টার্মস অফ টাইম। ও বা আমি কেউ কারুর প্রেম জেগেছে আর কি, প্রেম জেগেছে। কেউ কারুর কাজে না একটা জিনিস করি না, হস্তক্ষেপ। একদম জোড়া কথা বেরোলো, হস্তক্ষেপটা কি কাঞ্চনদা? মানে ইজ ইট মানে তুমি এই কাজটা করবে বা এই রেমুনারেশন নেবে, আমি কোনোদিন ওকে ডিসাইড করে দেবার তো কেউ নই, কারণ ও অভিনেতা হিসেবে অনেক অনেক আমার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন। তোমরা কি একে অপরকে ডিসাইড করবা, বলো যে আমি কাজটা, কিন্তু ওর যদি কোনো যদি কোনো ধরো লুকসেট হলো, যেমন একটা লুকসেটও করেছিল ফার্স্ট নিকশ ছায়াতে, ও একটা অঘোরি বাবার লুকসেট করেছিল, তখন আই ওয়াজ প্রেগনেন্ট। তো ও আমার সেই বছরটাও শুধু কাজই করে গেছে আর কি। তো যাই হোক, ও দেখে এসে আমি ওকে বলেছিলাম, জাস্ট এখন এটা বলছি, আমি বললাম কোথাও না সামাও তোমার মেকআপটা মনে হচ্ছে আর একটু বেশি, যে অঘোরিকে দেখলে মনে হয় না ভয় পায়, কারণ আমরা বেনারসে গিয়ে দেখেছিলাম সত্যিকারের অঘোরিকে, মানে পাশ দিয়ে চলে গেল না গায়ে কাটা দেবে। আমি কাঞ্চনকে, ওটা ট্রমা হয়ে গেছিল, কি বিভৎস চেহারা দেখেছিলাম যখন আমরা রাত্রিবেলা ঘাটে বসেছিলাম, ওখানে আমার ভাইয়ের বাড়ি। তো তখন ওকে এসে বলেছিলাম যে ওই ভয়টা লাগছে না। তো তারপর ও সেটা বলেছিল পরে, তারপর আবার ঠিক করেছে। এই ব্যাপারে কথা বলি, এই হেলদি ডিসকাশনস। হ্যাঁ, বা ধরো কোনো কাজ করলাম, মানে আমার এখনো পর্যন্ত যে কটা আমি কাজ করি, যে কটা আমি সিরিয়াল করি, আমি ওকে বলি, কারণ আমাদের সিরিয়ালে তো স্ক্রিপ্ট আনার সুযোগ থাকে না, যে একটু ফার্স্ট এপিসোডটা দেখে বলবে যে কিরম হয়েছে, বা এবার অনেক সময় ও ডিপ্লোম্যাটিক হয়ে যায়, ও কখনো খারাপ বলে না মুখের ওপর, কিন্তু বলে এটা আরেকটু স্লিক হতে পারতো বা বেটার হতে পারতো, তখন আমি বুঝে যাই তার মানে না এটা ঠিক না। তুমি ওর কাজ দেখার কি মানে টেলিভিশনে দেখার সুযোগ সময় পাও? আমি হ্যাঁ, ওটা দেখতেই হবে, দেখতেই হবে না। তার কারণ হলো ও, আমি বুঝতে পারি ও আমার কাছ থেকে মতামতটা চায়। আমি হয়তো মানে হাউ বিউটিফুল ইজ দ্যাট। আবার কি হয়, আমি নুস্কা বলতে পারি, আমি কাউকে জোর করতে পারি না। আমি বলতে পারি যে তুমি বলটা এখানে ফেলছো, যেখানে ফেলছো ও কিন্তু ওই জায়গাটা যাবে, ওটা ওর স্ট্রং আছে, অফসাইডটা ওর স্ট্রং আছে, তুমি একটা কাজ করো লেগের দিকে ফেলো, তাহলে ও এটা মানে দেখবে তোমার বলটা কাট করবে বেশি, মানে এইটুকু বলতে পারি। মানে ওকে বলতে পারি তুমি এই জায়গাটা যেটা করছো এটার জায়গায় একটু এটা করে দেখতে পারো। ওর ইনপুট সাংঘাতিক। ও কিন্তু যে কটা সিরিয়ালে আমরা কি করি, একটা লব্জ বা একটা স্টাইলাইজ করে নিই, তো যেটা লোকের মনে থাকবে, কেননা এটা না করলে কি হয়, সিরিয়াল ইজ এ কন্টিনিউয়াস গেম বস, তোমায় রোজ দেখতে রোজ। তুমি যদি রোজ এই বাড়িতে এরকম রান্নার মতো রোজ যদি আলু পটলের তরকারি হয়, তখন আলু পটলটা ট্রমা হয়ে যাবে ছুঁড়ে মারতে। তো এমন একটা কিছু করতে হয় যেটা আমি তোকে টাক করে একদম, মানে সিরিয়াল হলো ইউ সে ইউ, মানে আমি ধরবো টাক জ্যাক লাগাবো বসিয়ে দেবো। হ্যাঁ, ওই রকম কোনো লব্জ বা কোনো স্টাইলাইজেশন যদি ফাট করে করি, তো ওটা দর্শকরা কে আমি বসিয়ে দিই। এইগুলো কি তুমি নাও না? ও পারে এগুলো, ও পারে, কিন্তু ওর এই সব ইনপুট আছে, ওর ইনপুট আছে। ওকে আমি সত্যি একদম ওর সামনে বলে বলছি না, ও প্রথম যেটা করেছিল সেটা তো একটা ডেফ অ্যান্ড ডাম, মানে সাইন ল্যাঙ্গুয়েজে পাঠ করেছিল, সেটা তো ওই করেছে। এবং যখন মানে হিরো হিরোইন ডেফ অ্যান্ড ডাম ছিল, আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে বোঝাতে হতো। তো আমি কোনো ক্লাস নিইনি, কিন্তু আমাকে স্নেহাশিস চক্রবর্তী ছিল, আমার ফার্স্ট ডেবিউ সিরিয়াল ছিল। তো স্নেহাশিসদা যেভাবে দেখিয়েছিল ওইভাবেই করতে 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 গেছি। আবার পরেরটা একদম ডিফারেন্ট, যে ফোক গায়, আমি জীবনে গান বাজনার সাথে যুক্ত নই, কিন্তু আফটার অল মাস্টারমশাই ভালো হলে যাকে ছাত্রী হিসেবে পয়েন্ট দিল আজকে এখানে এসে, মাই গড। সেগুলো হয়, মানে আমরাও যখন এখন একটা চরিত্র করতে করতে তো হয় না যে এটা কি করব সেটা মনে মনে খুঁজি। আমি আবার ওরকম ভাবে খুঁজতে পারি, মেথড বুঝি না ভাই, যতটুকু থিয়েটারে শিখেছি সেইটুকুই, তো সেই খোঁজটা খুঁজতে হয় নিজেকে। যতক্ষণ আমি নিজে আর কাঞ্চনও দেখে এসে কিন্তু বাড়িতে এটা এখনো করে, যে একটু দেখ না এপিসোডটা, একটু দেখ না যে বা এটা কি ভালো হচ্ছে। ও তো স্ক্রিপ্ট পড়ে বাড়িতে বারবার করে, তো স্ক্রিপ্ট নিয়ে আসে, ওর যেহেতু সিরিজ বা সিনেমা থাকে, তো ও কিন্তু সেক্ষেত্রে লুক সেটটা দেখায়, কিন্তু কেউ কারোর ওই ব্যক্তিগততে ঢুকে যায় না, মানে যে তুমি এটা করবে না বা এই চরিত্র। ও কাজ করার পর পাওয়ার পর আমাকে এসে বলে যে এটা আমার শুটিং শুরু হবে, এটা আমি করলাম, এটা আমার চরিত্র।
ইন টার্মস অফ ওয়ার্ক যদি আমি জিজ্ঞেস করি, এই যে তোমরা কাজ করছো, মানে এটা দেখেও ভালো লাগে যে হ্যাঁ মানে কাজও করছো, সংসারও করছো আর কি, এবং সেটাই কোথাও একটা গিয়ে পিস অফ মাইন্ড, যে তাই না, একটা নিজেদের স্পেসও আছে, নিজেদের একটা জগৎও আছে আর কি। ঠিক আছে, সেটা আমাদের ক্ষেত্রে আর কি সবার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যারা কাজও ভালোবাসি। তো সেই জায়গা থেকে কাজের জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে যেহেতু অনেক বছর ধরে আছো, স্পেশালি কাঞ্চনদা, তোমার কি মনে হয় যে আমরা সারাক্ষণ বলছি বা শুনছি যে বাংলা সিনেমা হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, অথচ কি বেশ বড় বড় কিছু সিনেমা বেরোচ্ছে এবং ফাটিয়ে প্রমোশন তার হচ্ছে, ডিফারেন্ট মানে প্রচুর ক্যারেক্টার্স তুমি করেছো, তোমার ভার্সেটালিটি তুমি প্রুভ করেছো, আর নতুন করে প্রুভ করার দরকার নেই। কিন্তু কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ তেমন কি হচ্ছে, বা তুমি পাচ্ছো, বা তুমি যেটা চাইছো সেটা কি? না, আমি মিথ্যা কথা বলবো না, আমার এই 26-এ পা দিলে আমার 30 বছর হবে ক্যামেরার সামনে। তো আমার খালি মনে হয়, এখন দাঁড়িয়ে মনে হয় কাজ যে হচ্ছে না এটা বাজে কথা, কাজ হচ্ছে না এটা বাজে কথা, কাজ হচ্ছে। আমি সিনেমা বলো, ওটিটি তো হচ্ছেই, ভালো ভালো কাজ হচ্ছে, ডিফারেন্ট কাজ হচ্ছে, অন্য রকমের সাবজেক্টের হচ্ছে, হতে হতে আমরা এখন আবার অন্য হয়ে গেছে, এখন রোম্যান্টিকটাই উঠে যাচ্ছে প্রায়। হ্যাঁ, এত বেশি সম্পর্কের টানা পড়ে চারে, সেই যে মিষ্টি রোম্যান্সটা, মানে দাদা কীর্তি টাইপের রোম্যান্স, বা একদম বুম্বাদার সময়ও যেগুলো, সেই সুন্দর রোম্যান্টিক ছবিটা কমে গেছে বলে আমার মনে হয়। একটু এক্সপেরিমেন্টাল হয়ে গেছি তো আমরা, একদম সহজ কথা সহজভাবে আমরা বলবো না, হ্যাঁ মানে ওই রকমই। কিন্তু কাজ হচ্ছে, যদি কাজ না হতো, আমি সিনেমার কথা বলছি, আজকে একই সঙ্গে আজ যেখানে হিসেবটা দেখো তাহলে বুঝতে পারবে, যারা পোস্ত বানাতো, যারা বেলা শেষে বেলা শুরু বানাতো, তারা কিন্তু রক্তবীজ বানাচ্ছে, কারেক্ট? যারা যে পাগলু ইত্যাদি এইসব রংবাজ এইসব হতো, সে কিন্তু কবির থেকে শুরু করে কিন্তু প্রজাপতি হচ্ছে, কারেক্ট? সে আবার রঘুরাকাত করছে, ঠিক আছে? তার সঙ্গে কিন্তু দেবী চৌধুরানীও হচ্ছে, লেখকটার নাম মানে মাথায় রাখতে হবে ভাই, হ্যাঁ। আবার যতকাণ্ড কলকাতাতেও হচ্ছে, 4টে সিনেমা হচ্ছে কিন্তু। আর আমি খুব হ্যাপি হই যখন বাংলা সিনেমা এত মারামারি হয়, নোংরা মনে হয়। আচ্ছা, মারামারি হোক। আমরা একটা সময়, আমি নিজে জানি, একটা সময় পুজোয় 6টা ছবি রিলিজ করেছে বা 5টা ছবি রিলিজ করেছে, তাতে 4টে তখনও কিন্তু প্রযোজকদের মধ্যে একটু মন কষাকষি ঝামেলা, এটা আমার হেভি লাগে। এই লক্ষ্মী পুজোর পর থেকে সবাই আবার একসঙ্গে বসে মুড়ি খাবে, এটা হবে। বুম্বাদা বলেছিল, এটা সত্যি কথা। পোস্টার ছেঁড়াছিড়ি হবে, তাই আমার পোস্টারের ওপর পোস্টার মারছে, তখন তো তাই হতো, ফ্লেক্স ছোট বড় এসব হবে, হল হবে। কিন্তু লোক যাদের জন্য আমরা বানাচ্ছি, অডিয়েন্স, তারা কিন্তু দেখে বস, তারা দেখে। তাদেরকে তুমি যদি ভেবে যে আচ্ছা তুই যা দেখাবো তাই দেবে, না 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 না, একদম নয়, একদম নয়। আজকে আর একটা হয়, আর একটা ট্রেন্ড অফ ফিল্ম হয়, যারা লো বাজেটে করেন, ভালো কাজ করেন, কিন্তু তখন লোকেরা দেখে না, যেই স্বীকৃতি পায় সঙ্গে সঙ্গে দেখে। যেমন ডিপ ফ্রিজ, যেমন এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, তো এইবার শব্দ উড় মারবে, ঠিক? হ্যাঁ, মানে সহজ পাঠের গল্প, সহজ পাঠের গল্প যখন হয়েও ছিল, আমার কি হচ্ছে, কি হচ্ছে, যেই খেলা ঘুরে গেল ব্যাস, উড়ে বাবা, উড়ে বাবা। কিন্তু কাজ হচ্ছে। এই তো আমাদের ক্রিসমাসে মানে ইয়ে আসছে, ভানুপ্রিয়া ভূতের, ওটা একদম অন্য রকমের, আমি খুব মজা পেয়েছি করে। কিন্তু তোমার এমন কোনো সময় যায়নি না, ফেস যায়নি যেখানে তোমার কাজ নেই, মানে টাচউড সত্যি যাই না, না আমার ছিল। আচ্ছা, ছিল আমার 8 মাস কাজ ছিল না। আচ্ছা, 8-9 মাস কাজ ছিল না। তবে কোভিডেও আমি কাজ করেছি, সেটা বাড়িতে বসে বসে। আচ্ছা, কাঞ্চনকে কিন্তু তুমি কাজ ছাড়া বাঁচতে দিতে পারবে না। মানে ওকে তুমি যদি, ওর তো এখন 2টো কাজে ও বিভক্ত হয়ে গেছে, রাদার 3টে কাজ বলতে পারো। একটা বাবা কাঞ্চন, সংসারী কাঞ্চন মল্লিক, একটা অভিনেতা কাঞ্চন মল্লিক ছিল, আছে, থাকবে, আর একটা হচ্ছে এখন বিধায়ক কাঞ্চন মল্লিক। তো 3টে কাঞ্চনের কাজের পর্যায়ে আমি দেখেছি। কিন্তু আমি দেখেছি কাঞ্চনকে সবসময় যেটাকে মানে তাড়িত করে কাঞ্চনকে, সেটা হচ্ছে অভিনেতা কাঞ্চন মল্লিককে। কারণ আমি একদিন কাঞ্চনকে জিজ্ঞেসও করেছিলাম যে তুমি তো এরকম প্রত্যেকটা কাজই হচ্ছে তোমার জনসাধারণের সাথে জনসংযোগ করা। তো কাঞ্চন বলেছিল আমি কাঞ্চন মল্লিক হয়েছি বলে আমি
সেই সুযোগটা পেয়েছি বিধায়কের, এটা পেয়েছি। কারণ নইলে আমাকে কেউ কোনো মানুষ চিনতো না। আমি গ্রাম বাংলায় আজকে যে পরিচিতটা পাই বা শহরেতেও পরিচয়টা পায়, সেটা কিন্তু মানুষ কাঞ্চন মল্লিক হিসেবেই পায়। আমার এত ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জেরে কিন্তু আমি এত পপুলার হইনি, যেটা আমি জনতা এক্সপ্রেসের সময় অনেক আগে। সেই জন্য আমি সবাইকে শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, আমি পডকাস্টার হিসেবে হইনি। আমি ওই যে বাড়িতে এখন বসে করে না, হ্যালো গাইজ, হ্যালো গাইজ, হ্যালো এভরিওয়ান, বলবো না আমি, বা ইংরেজি না বলতে হলে বলবো না, আবার অন্যরকম ফানি করে বলো, তাহলে সেটা আলাদা। আমি সেভাবে হইনি। আমার যতটুকু থিয়েটার করে আনন্দ পেয়েছি, তারপরে আমি যেটা করেছি সেটা অভিনয়, এবং সেটা সিনেমা হোক, টিভি হোক বা হোক, আমি যেখানে আমার আনন্দ হয়েছে, আমি যাত্রাও করেছি, আমি আরজেইং করেছি, মানে আমি হ্যাপি, আমার মানে ওটা রক্তে মিশে গেছে একদম একদম। মানে কাঞ্চনকে যদি বলো অপশন দিয়ে দাও যে বাড়ি না কাজ, যদি কাজ থাকে কাঞ্চন সবার আগে কাজে পৌঁছায়। আর এখানে দেরি, একদম 100%। সে তোমার জন্মদিন থাক, তোমার মেয়ের জন্মদিন থাক, যাই হোক, কাজ আমার কমিটমেন্ট, আমাকে যেতেই হবে। এখন আমি বুঝে গেছি। সেটা নিয়ে তোমার খুব একটা নার্ভাস নেই বলে আমার, কারণ না হয় মাঝে মাঝে, যেমন সত্যি এটা আমার দোষ, যেটা কারণ আমি যে সময় ভুলভুলাইয়া 3 করতে গেছিলাম, সেটা একটা অন্য অ্যাসপেক্ট। তখন ওর প্রেগন্যান্সি পিরিয়ডটা চলছে। একটা মানুষের বাংলা ছবি করতে দেখেছি 2 মাস লাগে, 3 মাস লাগে। তাও না, বাংলা ছবি 3 মাস হবে। আচ্ছা, তাও আমি ধরে নিচ্ছি সমস্ত 15 দিন, না সমস্ত কিছু নিয়ে, ধরো প্রাকৃতিক এই বিপর্যয় নিয়ে মার্চ মাসে শুরু করলো, মানে বিয়ে হলো আমার, রিসেপশন হলো 6 মার্চ, 12 মার্চ চলে গেল। তারপরে যখন ফিরে আসলো, যেদিন আমার ওই প্রেগনেন্সি পজিটিভ হয়, হোলির দিনের পরের দিন এলো, এসে ডক্টর দেখালো, দেখি আবার আমাকে গ্যারেজ করলো বাড়িতে করে, গ্যারেজ করলো বাড়িতে। জন্মদিনের দিন উনি এলেন, সকালবেলা এলেন, জাস্ট বলো তাড়াতাড়ি কেকটা কেটে নে, মানে কোনো কেক কাটার গল্প নেই, কেকটা না কাটলেও চলবে। রাত্রি 11টার সময় আবার বেরিয়ে গেল, মুম্বাইয়ের ফ্লাইট ধরবে বলে, সেটা কাটলো কতদিন জানো? থ্যাংক গড পরমব্রত চট্টোপাধ্যায়কে নিকষা না থাকলে ও বোধহয় তখনও বম্বেতেই থাকতো। ওদের অনন্তকাল শেষ হচ্ছে না। দুর্গাপুজোর আগে গিয়েও আবার বলছে, স্যার আভি আ যাইয়ে না। এবার কিন্তু মুশকিল, আমার মাথাটা এইবার কি ভাই, 6 মাস বিয়ের পর, মানে তখন আমার তারটা কেটে গেল। আমি বললাম এটা কি হচ্ছে? বলছে তাহলে আমি আনন্দ করছি। আমরা আনন্দই তো করছো, কারণ আমি তো যেতে পারছি না। ওদিকে মাধুরী দীক্ষিতের গল্প শোনো, আমি একটা গল্প ওখানে গিয়ে শোনাই, ওখানে কিভাবে শুটিং হচ্ছে। না আমি শুনতে চাই, আমি করিনি গল্প, বিকট বাওয়াল হয়ে যাবে মানে ওইটা। আর এমনিতে বুঝে গেছি, দেখো আমাদের সব কমিটমেন্টে যাওয়া সম্ভব হয় না। অনেক সময় আত্মীয় স্বজনরা রেগে যায়, কারণ আমি তো সেম প্রফেশন, আমার আবার সিরিয়াল, ওর তো আবার সে আছে প্রচুর। তো এটা আমরা অ্যাডজাস্ট করে নিই যে যদি না হয় কোনো জন্মদিন বা খুব পারিবারিক কারোর কিছু না থাকলেও ঠিক আছে, নো প্রবলেম। দেখো তোমাদের সাথে আড্ডা মারতে গেলে অনেক কিছু নিয়ে, অনেক টপিক, অনেক কিছু আছে আর কি, কিন্তু যেহেতু টুয়ার্ডস দি ফ্যাগ এন্ড আর একটা প্রশ্ন যেটা করতেই হবে, এবং সেটা শ্রীময়ী ধরিয়ে দিল, সেটা হচ্ছে বিধায়ক কাঞ্চন মল্লিক। ঠিক আছে, আচ্ছা, এবার অনেক সময় যেটা হয় কাঞ্চনদা, যে ধরো আমি তোমাকে বা কিছু মানুষ তোমাকে পার্সোনালি চেনেন, এবং তোমার বাড়ি, তোমার বাবা মা, স্পেশালি কাকুর কথা বলছি, অনেকেই অনেক কিছু তুমি হয়তো কখনোই বলোনি অন ক্যামেরা, ঠিক আছে, এবং তোমাকে দেখে বোঝা যায় না যে কি চলছে তোমার। ইটস দ্য সেম কাঞ্চন মল্লিক উই হ্যাভ সিন ফর ইয়ার্স। তো তোমার কি ফেস যাচ্ছে, তুমি কোন সময় থ্রু দিয়ে যাচ্ছ, সেটা খুব একটা বোঝা যায় না। হ্যাভিং সেড দ্যাট, বিধায়ক কাঞ্চন মল্লিক, সেই জায়গা থেকে তোমাকে অনেক সময় লোকজন জাজ করেছে, এবং সবাই বলেছে যে কি দরকার ছিল আপনার, মানে আপনি অভিনেতা ছিলেন, আপনি এন্টারটেন করতেন, আপনি পারফর্মার, আপনি লাফিয়ে বেড়াতেন, ওটাই তো ভালো ছিল। অনেক এমন কিছু ঘটনা যেটা হয়তো তোমার মানে বাউন্স করেছে, এবং লোকজন ট্রোল করেছে, এক্সপেক্টেড নয় ফ্রম কাঞ্চন মল্লিক। কাঞ্চনদা, এইটা মানে কি বলবে, হাউ ডু ট্যাকেল বলবো না, মানে এইটা তো না হলেও পারতো, এই রোলটাকে দরকার ছিল। আমি একটা কথা বলি, নাকি ইউ ডোন্ট রিগ্রেট? এটা আমার প্রশ্ন। আমি নির্লজ্জ নই যে আমি যেখানে যেটা অন্যায় করেছি বা যেটা আমি বলে ফেলেছি, বা কোনো ক্ষেত্রে একটা দুটো ক্ষেত্রে, সব জায়গায় নয় হয়তো, কিন্তু যেটা বলেছি তার জন্য আমি যদি রিয়েলাইজ করি, তার জন্য শ্রীময়ী হেল্প মি আ লট, এবং মানে দ্ব্যর্থহীন ভাষায়ও বলেছে তুমি ঠিক বলনি, তো আই রিগ্রেট ইট। এবং আমি ওপেন ফোরামে আমি ফেসবুকে লাইভ এসে আমি ক্ষমা চেয়েছি। আমার কথা হলো, হিন্দিতে একটা প্রবাদ আছে,
सुबह का भूला अगर शाम को वो घर वापस आ जाए तो उस भूले को भूला नहीं कहते। তো আমি যেভাবে আমায় যারা চেনেন, আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে আমি কাজ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমি কাউকে কোনোদিন কোনো জায়গায় কোনোভাবে ছোট করিনি। এবং যেখানে আমার দ্বারা কেউ হার্ট হয়েছে বা আমার দ্বারা যদি কাউকে কারোর মনে ব্যথা লেগেছে বা খারাপ লেগেছে, আমি সেইখানে নতমস্তকে তাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি। কিন্তু কি আমার যে কাজটুকু আমায় দেওয়া হয়েছে বা আমি পেয়েছি, আমি তো 37,000 ভোটে জিতেছিলাম, সেটাও কম নয়। তো আমি যেখান থেকে জিতেছি সেই কাজটুকু, আমার যা কাজ একজন বিধায়ক হিসেবে, সেইটুকু আমি করার চেষ্টা করেছি। আর আমি নতুন বিধায়ক, রাজনীতিতে একেবারে মানে সবে কেজি স্কুলে ভর্তি হওয়ার মতো, সেইখানে আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকু করেছি, এইটুকু বলতে পারি। তারপরে তো সবারই একটা টেনিওর থাকে, তারপর সেই টেনিওরও শেষ হয়, সবই হয়, তারপর দেখা যাবে ফিরছে। কিন্তু একটা কথা ঠিক, এই 5 বছরে কিন্তু আমার বেসিক যে অভিনয়ের কাজটা সেটা থামেনি এবং কেউ আমাকে থামাতেও বলেননি। সেই সহযোগিতাটাও আমি পেয়েছি, মিথ্যে কথা বলবো না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো সময় আমাকে বলেনি না তুমি এটা করো না বা ওটা করো না, এটা মানে অভিনয়ের ক্ষেত্রে বলছি, সেটা কিন্তু বলেননি। আমি কিন্তু আমার কাজটুকু করে গেছি। আমার সঙ্গে যারা সহকর্মীরা রয়েছেন, আমি যখন শুটিং করেছি তারা তখন আবার আমার ওই জায়গার কাজগুলো সুন্দরভাবে সামলেছেন, সেই জন্য আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই। আর এক্ষেত্রে আই থিঙ্ক তুমি যেটা প্রথমে বলে যে এই যে পার্টনারশিপ, এখানেও একটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট, মেন্টাল সাপোর্ট বলো, এবং সেটা কনস্ট্যান্টলি বলে দেওয়া যায় এটা ঠিক হচ্ছে না, এটা করো না। মানে কাঞ্চন কি হচ্ছে আমি জানি না তোমার জন্য কতটা ডিস্টার্বিং হয় এইসব। নিশ্চয়ই ডিস্টার্বিং হয়, হবে না? ওর পক্ষে ও সব থেকে বেশি ফেস করেছে। টিল মাই আমার বিয়ে, ওকে বিয়ে করার আগে থেকে শুরু হয়েছে এবং বিয়ে করার পরেও এখনো ওকে শুনে যেতে হয়। আমার ক্ষেত্রে বেচারার কি দোষ, ও তো আমার থেকে অনেকটাই ছোট। তো ও কেউ তো কারুর, শোনো ভাই, আমি একটা জিনিস জানি, কেউ কারুর কোনো জিনিস ভাঙতে পারে না যদি তোমাদের মধ্যে ঘরের নিজেদের বিয়ে না পায়, কেউ ভাঙতে পারে না। নো থার্ড পার্টি উইল ব্রেক ইউ। মানে যদি ঘরের পিলার্স গুলো মজবুত থাকে, বাইরের আচমকা ঝড়ঝাপটা এসে নাড়িয়ে দিয়ে চলে গেল, এটা হতে পারে না। আর সেকেন্ডলি আমার যেটা লাগে, আমার ডিস্টার্বিং তখন লাগে, সেটা আমার মা বাবার ক্ষেত্রে বা এখন আমার মেয়ে বড় হবে তার ক্ষেত্রেও লাগে, যদি তাদের কোনো প্রবলেম হয়, তারা যদি মানে হয় না যে একটু কি ভালো নেই, যখন আমি দেখি কাঞ্চন আনওয়েল, কাঞ্চন ভীষণ মুখ চোরা, যেটা তুমি বললে, জীবনে অনেক কিছুর উপর দিয়ে যায়, কাঞ্চন বলতে জানে না, কাঞ্চন বলেনি, রাদার বলে বহু জায়গায় হয়তো কাঞ্চন ছোট হয়েছে, ঠকেছে, হার্ট হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় কাঞ্চনের বোধহয় বিধায়ক সত্তাটা কাঞ্চনের জীবনের ব্লেসিং। কারণ কাঞ্চন যদি কাঞ্চন যদি বিধায়ক না হতো, তাহলে মানুষ যে মুখোশ পরে থাকে, কাঞ্চনের যারা শুভাকাঙ্ক্ষী সো কল কোড আনকোড ছিল, তারা যে কতটা অশুভাকাঙ্ক্ষী সেটা জানতেই পারতো না। কাঞ্চন একটা মানুষ, মানে ধরো তোমার সাথে এতদিনের একটা বন্ধুত্ব কাঞ্চনের, যদি আমার ক্ষেত্রেও বলি, সে XYZ যে কোনো অভিনেতার সাথে, কাঞ্চন তাকে মনে করে তুই তোকারির সম্পর্ক। কিন্তু একটা বিধায়ক হয়ে গিয়ে তাকে জাজমেন্ট করলাম বা জাজমেন্টাল হয়ে গিয়ে সে একটা ভুল করলো, তাকে ফোন করে 1000টা তুমি গালিগালাজ করো, ডেকে একটা থাপ্পড় মারো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বড় বড় কবিতা বুঝতে পেরেছে কাজের অভাব ছিল আর এত ইনসিকিউরিটি থেকে, কিন্তু সেটা কাঞ্চনকে ভাবিয়েছিল। তো আমি তখন কাঞ্চনকে এটাই বলেছিলাম অ্যাজ এ পার্টনার, যে তারা কোনোদিনই তোমার বন্ধু ছিল না। কাঞ্চন যখন দেখে বলছিল এরা আমার সম্পর্কে বললো, আলাম এরা তোমার সম্পর্কে আজ নয় কাল বলতো, শুধু বিধায়কটাকে তোমাকে ওই কি বলবো একটা স্কেপগোট ধরে নিয়েছে। তো এটা ব্লেসিং হিসেবে আমি নিয়েছি, কনসিডার করেছি। এটা 6 মারলো পুরো, এটা হার্দিক পান্ডিয়া, এটা না থাকলে জানতেই পারতো না, আরো কত ঘটনা ঘটতো। সত্যি। আচ্ছা, আজকে তোর সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা যেভাবে বন্ধুত্ব বজায় রেখে যা আনন্দ সব করি, আমাকে কি আজকে এখানে বসে কোনো শিং দেখতে পাচ্ছিস না, ল্যাজও দেখতে পাচ্ছিস না, বা ওটা তোমার গলাটা গম্ভীর হয়ে বলছি না, তাও নয়। তো হোয়াট চেঞ্জ তোমার হচ্ছে, আমার নয়। আর জিনিয়াদি একটু আগে বললাম না, তুই পাল্টে গেলি। আরে ভাই, সেটা তোর মতামত পাল্টে গেল, আমি কোথায় পাল্টালাম? না মানে আমরা যে কোনো রিয়াক্ট করি না, মানে আমি যারা বাইরে নেটিজেনদের তো নই, ধরো যারা সে সময় এতগুলো কথা বলেছিল আমি দেখেছিলাম পার্টনার হিসেবে, তারাই কিন্তু দেখেছি সময় ঠিক, মানে ও বলে টাইম ইজ দ্য বেস্ট হিলার, টাইম ইজ দ্য বেস্ট কিলার। এখন কিন্তু দেখা হলে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে ভালো আছিস তো, বা তারাই যখন বলেছিল নাটক বয়কট করে দেব, তারপরে আবার বলে নাটকের শোটা এসে দেখে যা, টাইমই তো আনসার দিয়ে দিয়েছে।
এর থেকে ভালো কিছু অ্যাচিভমেন্ট হতেই পারে না। তো তারাই রিয়াক্ট করেছিল, আবার তারাই ভুল বুঝে মা মনোমালিন্য মিটিয়ে নিয়ে তারাই কথা বলতে চাইছে, আমরা শুধু দর্শক হিসেবে দেখে গেছি, সহ্য করে গেছি। তোমাদের না মানে বেস্ট রিল নয়, বেস্ট রিয়েল কাপল অ্যাওয়ার্ড পাওয়া উচিত, রিয়েলি ভেরি রিয়েল, কারণ এই রিয়েল ব্যাপারটাই তো কমে আসছে, পুরোটাই তো ভনিতা মনে হয়, পুরোটাই সবাই অ্যাক্টিং করছে, এভরিবডি ইজ অ্যান অ্যাক্টর। সো দ্য রিয়েল কাপল, আমি একদম কোট আনকোট তোকে সাপোর্ট করলাম এই কথাটা, আমার না এখন সবাইকে খুব ভালো অভিনেতা বলে। আমি ভাবি আরে ভাই, আরে আমরা ভাবি যে কবে একটা মার্লন ব্র্যান্ডো ছায়াও যদি পেতাম, একটা আল পাচিনো যদি হতে পারতাম। হ্যাঁ না আল পাচিনো কাছাকাছি পৌঁছে যাবে। দাদা এখন চারিপাশে অ্যাল পাচিনো ভাই, অ্যাল পাচিনো মার্লন ব্র্যান্ডো ঘুরে বেড়াচ্ছে, কি অভিনয় প্রতিভা, ধরাই যাবে না। মানে এমন মিশিয়েছে, কোথায় স্টানস্লাভস্কি কোথায় ব্রেক্সট, মানে মিশিয়ে গেছি পুরো। আমি সবাইকে মনে করি যে বাহ ক্যা বাত, দেখে বলি বারে ইয়ার এই অভিনয়টা যদি আমি করতে পারতাম। মানে আমার সত্যি এখন মানে আমি খুব শিখি। আর আমার ওয়ার্কশপ বলেন, আপনি কি ওয়ার্কশপ করছেন থিয়েটারে? না, এর থেকে এই ক্যামেরার থেকে বড় ক্যামেরা হতেই পারে না। এইটা খোলা রাখো আর এইটা পরিষ্কার রাখো, জায়গা মতো খালি ছেড়ে দাও, ব্যাস। ফ্যান্টাস্টিক। চলো ছোট্ট করে একটা সেশন যেখানে অত ভাবার সময় নেই তোমাদের দুজনের মধ্যে, অ্যাজ ইউনো নিউ প্যারেন্টস আর কি, হয় না গুড কপ ব্যাড কপ, কে গুড কপ কে ব্যাড কপ? উই আর বোথ গুড কপ। একজন হয়, একজনকে তো স্ট্রিক্ট হতে হয়, একজন একটু না আমি বলি, আমি মানে এর ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে মেয়ে তো এখন বোঝে, মেয়েকে খালি একটাই কথা বলে, ওই ঝুম্পা আসছে, ঝুম্পা আসছে, আবার এই বাজে কথা আমার নামটা বলে দিই, না সরি হ্যাঁ বলি কে এই আসবে এইবার কিন্তু আগুন বেরোবে চোখ দিয়ে, বিরাট লেগে গেছে। ও এত ছোট আর সুইট না, আর ম্যাক্সিমাম সময় তাতেও রিঅ্যাকশন, সারাক্ষণ হাসে দেখি, তাতেও রিঅ্যাকশন কেন বলো তো, বাড়িতে প্রত্যেককে দেখে যে আমরা সবসময় হা করছি, আর তাতেও রিঅ্যাকশনটা কি হয়, এক মুখ হেসে আমার দিকে তাকিয়ে থাকে, মানে ও যদি কথা বলতে পারতো তাহলে বলতো ঝুট মত বল। আর ও না এখন প্রত্যেকটা জিনিস খুব ক্যাচ করে মাইন্ডলি, আমি দেখেছি ঠাকুর মশাই ঘন্টা বাজায় ওটাকে ক্যাচ করে, তুমি একটু নম করে দাও তো নম করে, যেহেতু আমার বাড়িতে অনেক পুজো আর্চা। কাঞ্চন একদিন কাকে বলছে কি বে বলে চিৎকার করেছে, ওটা তো বেরোচ্ছে না, ওইটাকে ক্যাচ করেছে, মানে ও যেটা এখন ওকে নিয়ে আর কোনো, আমি যদি একটু চেঁচামেচি করি ওর পাশে ওই ওই মানে চুপ কর, আর এমন ঠোঁট ফোলাবে না, ওকে দেখার কিছু নেই। ওকে নেক্সট হচ্ছে যে ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ লার্নড ফ্রম ইয়োর পাস্ট রিলেশনশিপ, তোমাদের লাস্ট সম্পর্ক বা বিগত যটা সম্পর্ক ছিল সেখান থেকে যেটা তোমরা শিখেছো এবং সেটা হয়তো তোমরা না মানে যাতে না, আমি শিখেছি আমার সম্পর্ক থেকে, ছোট করে, হ্যাঁ আমার সম্পর্ক থেকে আমি শিখেছি যেটা যে কোনো সম্পর্কই খারাপ নয়, হতে পারে মানুষটা তোমার জন্য ওয়ার্ক করেনি, সবাই সবটা সমান থাকে না। আর যদি কাঞ্চনের পাস্ট লাইফ থেকে শিখেছি, সেটা কাঞ্চন থেকেও তুমি শিখেছো? হ্যাঁ কাঞ্চনের সম্পর্ক থেকে, কারণ কোথাও আমি তো জড়িত ছিলাম, সেটা শিখেছি যে নাচতে না জানলে উঠোন বাঁকা একটা প্রবাদ আছে, সেটা কিভাবে প্রযোজ্য। আমি সংসার গড়তে পারিনি, তেমন আমি সবাইকে ভিকটিম বানিয়ে দিলাম, এটা আমি দেখেছি কিভাবে ব্লেম গেম করা যায়। ওকে কাঞ্চন কি বলবে? আমি নাইটমেয়ার ভুলে যেতে চাই, কিছু কিছু জিনিস নাইটমেয়ার হয়, আমি নাইটমেয়ার ভুলে যেতে চাই। ওকে নাইস, এবং সেটা থেকে বেরিয়ে আসাটাও খুব ইম্পর্টেন্ট, মানে নাইটমেয়ার। আমি ওই জন্য বললাম এখানে আমি আবার ডান। দুজনের মধ্যে কে বেশি পেশেন্ট, ধৈর্যশীল কে বেশি? কাঞ্চন। কাঞ্চন না, নো ডাউট। তাই আমি বিভৎস আইলা আমফান সব আমি। আচ্ছা নেক্সট প্রশ্নটা করে একসাথে উত্তর দেবে, দেখি নয়তো তোমরা না মানে একে অপরকে এ করার জন্য কার বেশি 3, 2, 1 কার বেশি মাথা গরম। ওকে ঠিক আছে, যারা শুনছেন তাদের দিকে বলি, আমি শ্রীময়ীর দিকে আঙুল তুলেছি। এই তো রেডিওর ব্যাপারটা থেকে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে এটা অনেককেই আমাকে বলতে হয়, ভাই অনেকে মাথা নাড়ালে, এটা রেডিও কথা বলো ভাই। অলরাইট ঠিক আছে, কে সরি বলতে পারে, মানে সেই ক্ষমতাটা আছে যে ভুল করলে সরি বলতে পারে? দুজনেই বলতে পারে, কিন্তু কাঞ্চনের মুখে সরাসরি দিনে 10টা করে শুনবে সরি, স্পন্টেনিয়াসলি বেরোয়। যেমন তোমার প্লিজ, যেমন আমরা বলে ফেলি, দেখবে কিছু কিছু ওয়ার্ড আছে আমাদের মুখের গোড়ায়, বা ইউ নো এরকম বলে ফেলি। আমি না ওই মিস্টার ফরগটন বলে একটা আমরা ইংরেজিতে গল্প পড়েছি, কাঞ্চন মারাত্মক বলতে পারে আমাদের সময়, মানে আমাদের পাঠ্যে ছিল মিস্টার ফরগটন বলে। তো আমার ওরকম হয়, আমি সত্যি না, এটা আমার একটা ইনবিল জন্মগত দোষ বোধ হয়, আমি না ভুলে যাই, আমি ভুলভাল বলে ফেলি, মানে আমার যেখানে বলার দরকার নেই সেটা বলে ফেললাম, সেটা বাড়িতে কিন্তু। হ্যাঁ, এবং আমি না পরে না নিজেকে মানে গালাগাল করি,
কেন বলতে যাস, কি দরকার এটা বলা, কেন বললি, আরে ওয়াই? না না, কাঞ্চন ইজ ভেরি বুদ্ধিমান মানুষ, জানে বাড়িটা যদি ঠান্ডা থাকে বাইরেটা ঠান্ডা থাকবে। কেউ শুনছেন, এখানে কোনো ক্যামেরা নেই, রোল ক্যামেরা, অ্যাকশন নেই, 10 বার তো সরি বলবো। কি রেকর্ড প্লেয়ার মধ্যে ঠিক আছে, দারুণ দারুণ শিখলাম বল, এই সব ব্যাপারে কাঞ্চনের থেকে শিখতে হবে। ওকে ঠিক আছে, সরি বললে সব মানে দরকার, শান্তি ওম, শান্তি ওম, সরি বলা উচিত একটা। আর শুনতে চাই, সরি আর সরি। আচ্ছা, দুজনের মধ্যে এই সময় দাঁড়িয়ে কি মনে হয় যে একটা স্ট্রেংথ যেটা তুমি নিজের মধ্যে ডেভেলপ করতে পেরেছো, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট, একটা স্ট্রেংথ আর একটা উইকনেস যেটার উপর হয়তো কাজ করছো এখনো, শ্রীময়ী একটা স্ট্রেংথ তোমার মধ্যে? স্ট্রেংথ হচ্ছে আমাদের 3 জন, আমি, কাঞ্চন, কৃষ্টি, ফ্যামিলি। তোমার মধ্যে স্ট্রেংথ যেটা তোমার মধ্যে একটা পজিটিভ বিষয় যেটা এখন আমি যেটা শিখে গেছে, লোকে বলে বলুক, লোকের মধ্যে বিরহে তার প্রাণ বাঁচে না, আমার কিচ্ছু যায় আসে, পাঞ্চিং ব্যাগের মতো। ওকে, আর উইকনেস তোমার যেটার উপর কাজ করতে হবে এখনো মনে হয়? উইকনেস না বলতে পারো, একটা ওই রিগ্রেশন রয়ে গেছে, যদি কাঞ্চনকে একটু আগে পেতাম সম্পর্কে, অনেক দেরি হয়ে গেছে এটা। ওকে, কি বলে আবার, তোমার একটা স্ট্রেংথ যেটা তোমার মনে হয় যে তুমি অর্জন করতে পেরেছো, আর একটা উইকনেস যেটা তোমার নিজের ব্যাপারে ইউ হ্যাভ টু ওয়ার্ক। আমার সহ্য শক্তিটা বেড়ে গেছে অনেক। এখনো যেভাবে ঢিল ছোঁড়া আর আমার প্রতি কাদা ছোঁড়া কিছু না করেও বা জাজমেন্টাল যে হয়েছে, আমার বোধহয় সহ্য শক্তিটা বেড়ে গেছে। সেটা হয়তো খুব সবসময় ভালো নয় এত সহ্য করে থাকা, এখন মনে হয় আমার অনেক সহ্য শক্তি বেড়ে গেছে, প্রায় দেওয়ালের মতো হয়ে গেছে। আর উইকনেস যেটা আর কি, হ্যাঁ, আমাকে না একটু ফ্যামিলির প্রতি সিরিয়াস হতে হবে আরো, আমি এটা উইকনেস। ঠিক আছে, তুমি সরি দিয়ে স্টার্ট করেছো তো, ইউ উইল গেট দেয়ার, ডোন্ট ওয়ারি। ওকে, ইন্ডাস্ট্রির একটা বিষয় যেটা তোমার মনে হয় এত বছর ধরে কাজ করে যেটা খুব পজিটিভ হয়েছে, আর একটা যেটা প্রয়োজন চেঞ্জে বা ভালো লাগে না, অসহ্য লাগে, একটু যদি একটা শব্দে যদি বলা যায়? কাজ বেড়েছে, কাজ পরিমাণে বেড়েছে, কাজ কোয়ালিটিতেও বেড়েছে। ওকে, আর যদি একটা জিনিস যেটা চেঞ্জ করা উচিত তোমার মনে হয়? আমাদের যেটা চেঞ্জ করা উচিত আমার মনে হয় না, আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোট্ট, খুবই ছোট্ট, তো এই বিরাট বিপ্লব বিদ্রোহ কোন্দলটা বাঁচিয়ে যদি সবাই বাঁচে, সবাই কিন্তু এর থেকে, আমার যেমন কোনো অপশান নেই, আমি এর থেকে পেট চালাই, এরকম ভাবে সবাই, আপনার কলা কুশলী সবাই, অভিনেতা অভিনেত্রী সবাই এর থেকে পেট চালায়। আখেরে যতই বিপ্লব করি না কেন, কারুরই চাই না আমি কারুর পেটে লাথি পড়ি। একদম দারুণ এটা। শ্রীময়ী, তুমি কি বলবে তোমার কাজে? ওই একটাই বলবো, কাজ বেড়েছে, বিভিন্ন মাধ্যম দিয়ে কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় মানুষ যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে মানুষ কাজের মর্যাদা হারিয়ে ফেলছে। যেটা পাচ্ছি ধরো আজ আছে কালই শেষ হয়ে যাচ্ছে, ওই যেটা লং টার্ম যে খেলা ওইটা কোথাও হারিয়ে গেছে। যেমন ওরা যেরকম খেলে এসছে, আমাদের নতুনদের ক্ষেত্রে তো আরোই নেই, লোকের পেশেন্স হারিয়ে যাচ্ছে। একটা সিরিয়াল করে আমরা প্রচুর টিআরপি, প্রচুর মানে সুপার ডুপার হিট, তারপরে দেখা যাচ্ছে সেই অভিনেত্রীর কোনো এক্সিস্টেন্স নেই, তো সেইটা কোথাও মনে হয় খারাপ লাগে। ওকে, ওই ইন্ডিয়া টিমের মতো, ইন্ডিয়া টিমের মতো ক্রিকেটে এখন প্রত্যেক দিন একটা করে সুপারস্টারের মতো একটা সৌচি না। তোমাদের একে অপরের ব্যাপারে প্রচুর মিষ্টি কথা শুনেছি, সো ওয়ান থিং অ্যাবাউট ইচ আদার যেটা তুমি বলবে কাঞ্চনদাকে যে শোনো এটা কিন্তু এবার চেঞ্জ করতে হবে, মানে ইউ বেটার, আর তুমি বলবে যে তুমি এরকমভাবে বলবে না, ঠিক আছে, তুমি মিষ্টি করে বলবে এটা একটু চেঞ্জ করে না, কী হবে সেটা বলো। আমি শুধু একটা জিনিসই বলবো একটু চেঞ্জ করতে, যে এই যে দাঁড়িয়ে বসে যেখানে সেখানে ঘুমিয়ে পড়াটা একটু, তাই বলো, মানে বিভৎস রকমের ঘুমাতে পারি। হ্যাঁ, তোমার মাথায় আমার হঠাৎ আমি আর্জিং করতে মনে পড়েছে আমার, আমি আর্জিং করতে মানে তোমার ধরো তোমার মাথায় ধরো নানান রকমের প্লুটো নেপচুন সব চলছে, এত কিছু ঘটে যাচ্ছে। কাঞ্চনকে শুধু রাত্রেবেলা বলো ভাবছি, কি ভাবলে? বাট ইট ইজ আ ব্লেসিং, ইট ইজ আ ব্লেসিং, কিন্তু সত্যি এইটা যদি একটু চেঞ্জ করা যায়। মেয়েও তো মাঝের মধ্যে নাকটা চিপে ধরে আর কি, বাবা মানে বলতে চায় বলতে পারে না। আচ্ছা কাঞ্চন, আপ কি বাড়ি, চলো ইয়োর টার্ন, বলো। রাগটা একটু কমাতে হবে। আমার দিকে তাকে বলো, ওর দিকে তাকে বলো, একটু। আচ্ছা তোমার জন্য আমি তাই থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড তোমরা এরকমই থেকো, মানে একটু ওই যে বললাম দ্য রিয়েল কাপল, যাদেরকে দেখে আমার অনেকদিন পর মনে হয়েছে একদম টাটকা। আমি না, আমি জানি না, আমি অভিনয় করে পেশাগতভাবে হয়, অভিনয় করে অনেক কাজ হয়, অভিনয় করে না পার্সোনাল রিলেশনশিপটা থাকে না।
ওইখানে অভিনয়টা চলে না বলে আমার মনে হয়। আর সেটা যেদিন ওই রিয়েল থেকে রিল হয়ে যাবে, যারা ওইভাবে সম্পর্ক টেনে নিয়ে যেতে চান বা পারেন তাদের আমি প্রণাম করি সাষ্টাঙ্গে। আমি পারি না রে, সেটা জানি, তাই তো কোনো চেঞ্জ আমি দেখি। আর আমরা মানে দেখবে এখন তো আরো স্ট্রেস বেড়ে গেছে, সারাদিন আমরা এত কাজ, এত স্ট্রেস, এত ঘটনা ঘটছে বাইরেও আমি বলছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আমরা সারাদিন কাজ, পেশাগতভাবে তো অভিনেত্রী অভিনেতা, তারপরে বাড়ি এসে যদি সেই জায়গা সিকিউর জোনটাই না তৈরি করি, একটু হাসি মজা করে জীবনটাকেই না কাটাতে পারি, তাহলে আর কিসের জন্য রোজগার করছি? সো দ্যাট ব্রিংস মি টু মাই লাস্ট কোয়েশ্চেন, যে কারোর প্রথম বিয়ে, কারোর তৃতীয় বিয়ে, কিন্তু সবাই ভালো থাকতে চায় এবং সেটা খোঁজেই সবাই আছে, সবাই একটা স্পেস চায়, একটা পিস অফ মাইন্ড চায়, তো সেই আশ্রয়টা সবাই খোঁজে। তোমাদের দুজনের জায়গা থেকে, দুজনের লাইফের অভিজ্ঞতা থেকে, দুজনের ফেস থেকে তোমরা বলো যে হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং, এই একটা সময় যেখানে এত অশান্তি, পৃথিবীতে অশান্তি, ঘরে অশান্তি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের মা বাবা বলো, বন্ধু বান্ধব বলো বা পার্টনার্স বলো, হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং যেটা খুব ইম্পর্টেন্ট শ্রীময়ী আর কাঞ্চনদা, যেটা থাকলে হয়তো একটা সম্পর্ক বন্ধনটা বা অটুট থাকতে পারে বা টিকে যায়? বা দেখো, একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, সেটা যে কোনো সম্পর্কে ট্রান্সপারেন্সি আর হচ্ছে একে অপরের পরিপূরক হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেখানে বিশ্বাস থাকতে হবে, বন্ধুত্ব থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে। আর যে কোনো সম্পর্কই না এক হাতে গড়ে না, এক হাতে ভাঙে না, দুজনের এফোর্ট দিতেই হবে তোমাকে। সেটা বাড়িতে, আমি কাঞ্চনের তো, আমি বিবাহিতা তকমাটা ছেড়ে দাও, আমি এখনো অবধি বিশ্বাস করি যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মানে যদি আমার বাইরে কাউকে ভালোও লাগে, যদি মনে হয় উফ বললাম, আমি কিন্তু কাঞ্চনকে গিয়ে বলি, সেটা মনের ভেতর ওই পুষে রেখে বাইরে বিভিন্ন রকম গিয়ে একটা ড্রামা করছি, সেটা আমরা করি না। তাই জন্যই টাচউড আমি যে কটা বন্ধু পেয়েছি, মা বাবা, পারিবারিক সম্পর্ক বা কাঞ্চনকে জামাই হিসাবে আমার পরিবার পেয়েছে, আমার পরিবারের কাছে ডাজেন্ট ম্যাটার যে ওর কটা বিয়ে, ও জানে যে আমার বাড়ি, আমি সব থেকে ছোট জামাই, সেই হিসাবেই ও কনসিডার। আমি দেখেছি তো, এটা আমি ছোটবেলা থেকে ভাইবটাও পাওয়া যায় যে ভিডিওসগুলো। তুমি আমার বিয়েতেও দেখবে আমরা জামাই সবথেকে বড় জামাই। তো এই জাস্ট এইভাবেই আর কি সম্পর্ক। আমার খালি মনে হয় যে সম্পর্ক যদি টেকাতে যাও তাহলে দুটো জিনিস করো না, পার্টনারের সঙ্গে অভিনয় করো না, আর নিজেদের মধ্যে কম্পিটিশন করো না। কেউ প্রমাণ করতে যেও না আমি ভালো তুমি মন্দ, আর কেউ উল্টো দিক থেকেও করো না যে আমি ভালো তুমি মন্দ বা আমি বড় তুমি ছোট। এই কম্পিটিশনটা করো না, আর অভিনয়টা না বেডরুমে করো না। ওকে, মানে অন ক্যামেরাই করো আর কি, ওটা বাড়ির মধ্যে এনো না। বেডরুমটা বলে ফেলেছি, ঠিক আছে, সরি বলে দাও, সরি, মানে ড্রয়িং রুম, ডাইনিং রুম, যেখানেই করো বাবা, ঘরে করো না। যা বেরিয়ে গেছে ঠিকই আছে, না ওটা তো বাথরুমে। থ্যাংক ইউ সো মাচ। আবারও কথা হবে, আবারও আড্ডা হবে, এবং আমার মনে হয় এটা বিজয়ের আড্ডা হলো, এটাই পেন্ডিং ছিল, সো জমজমাট একটা আড্ডা হলো। সো থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট, লাভ ইউ গাইজ, থ্যাংক ইউ।